নমস্কার, আমি রূপসী হালদার। আজকে পড়ছি আমি তো ভালোবাসি তোকে। লেখনে তো রয়েছেন সালমা চৌধুরী। পর্ব 64। মোজাম্মেল খান গুরু গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, বাইক নিতে হবে না, তোমাকে আমি একটু বিশ্বাস করি না। অ্যাক্সিডেন্ট করবে একা করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমার অসাবধানতার জন্য অন্য কারোর হাত পা ভাঙবে, এসব আমি সহ্য করবো না। গাড়ি নিয়ে যাও। মোজাম্মেল খানের কথা শুনে বন্যা না চাইতেও হেসে ফেলল। তানভীর ভ্রু গুটিয়ে চাবি আনতে চলে গেছে। মোজাম্মেল খান বন্যার দিকে তাকিয়ে চাপা স্বরে বললেন, তুমি কিছু মনে করো না, আমাদের বাবা ছেলে সম্পর্কটাই এমন। তেমন কিছু না বলে ওর বেপরোয়া স্বভাব কখনো ঠিক হবে না। বন্যা মৃদু হেসে বলল, আমি কিছু মনে করিনি আঙ্কেল। ঠিক আছে, সময় করে মাঝে মাঝে বেড়াতে এসো। আচ্ছা, জি ঠিক আছে আঙ্কেল। বন্যা তানভীরের পিছন পেছন বাসা থেকে বেরিয়ে ধীর কণ্ঠে বলল, আমি গাড়িতে যাব না। তানভীর স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞাসা করলো, বাইকে যাবে? না তো, আমি রিকশায় যেতে পারবো, আপনাকে যেতে হবে না। তানভীর মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, তোমাকে বাসায় পৌঁছে দেওয়া আমার দায়িত্ব, আর সেই দায়িত্বটা স্বয়ং মোজাম্মেল খান আমাকে দিয়েছেন। ওনার কথা অমান্য করলে আমাকে বাসায় জায়গা দেবে না। তুমি কি তাই চাও? মনা তৎক্ষণাৎ উত্তর দিল, না, আমার জন্য আপনার কোনো সমস্যা হোক তা আমি কখনোই চাইবো না। কিন্তু কোনো কিন্তু নেই, তুমি তুমি রিকশায় যেতে না চাইলে তাই হবে। চলো। আঙ্কেল যে গাড়ি নিয়ে যেতে বললো, তোমার আঙ্কেল নিশ্চয়ই এটাও বলেছে আমি দায়িত্ব জ্ঞানহীন বেপরোয়া স্বভাবের ছেলে। গাড়ি না হয় নেওয়ার অপরাধে দু একটা বেশি বকা দেবে। বন্যা আর চোখে তানভীরের দিকে তাকিয়ে মলিন হেসে বলল, সব বলছেন, তাহলে বেপরোয়া চলাফেরা কেন করেন? তানভীর উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন ছুড়ে দিল, আব্বুর মতো তোমার কি তাই মনে হয়? তানভীর সামনে চলে গেছে। বন্যা অবাক লজ্জায় কিছুক্ষণ তাকিয়ে রইল। কি বলবে তার উত্তর খুঁজে পেল না। খানিক বাদে মেন গেটের দিকে এগিয়ে গেল। প্রথমবারের মতো এক রিকশায় দুজন পাশাপাশি বসেছে। স্বভাববশতই বন্যা এক সাইড হয়ে বসেছে, তবুও চলন্ত রিকশায় তানভীরের শক্তপোক্ত বাহু বারবার বন্যার কাঁধের সঙ্গে ধাক্কা খাচ্ছে। আচমকা বন্যার হৃদয়ে তোলপাড় শুরু হয়ে গেছে। শুকনো গলায় বারবার ঢোক গিলছে, নিজেকে যতটা স্বভাব একপাশে সরিয়ে নিচ্ছে, যেন কোনোভাবেই তানভীরের সঙ্গে ধাক্কা না খায়। বন্যা ভেতরে ভেতরে নিজের প্রতি ক্ষুব্ধ হচ্ছে। ভেবেছিল রিকশা একা চলে যাবে, তাহলে বাইক গাড়ির ঝামেলা পোহাতে হবে না। গাড়িতে চলাচল করতে বাধ্য, একদমই ভালো লাগে না তার। তার ওপর মাঝে মধ্যে গলির রাস্তার গাড়ি থেকে নামলে আশেপাশের মানুষজন কেমন করে যেন চেয়ে থাকে, নিজেদের মধ্যে ফিসফিস করে পড়ে। এগুলো একদমই বন্যার ভালো লাগে না, তাই সবসময় সাদামাটা চলতে পছন্দ করে। বন্যার অস্বাভাবিক কর্মকাণ্ড দেখে তার আচমকা নিজের হাত বন্যার পেছন দিকে ঘুরিয়ে বন্যার কাঁধ বরাবর রিকশাতে রেখেছে। একবার বন্যার হাতের স্পর্শ অনুভব হওয়া মাত্রই বন্যার সঙ্গে সঙ্গে তানভীর হাতের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, হাতটা সরান প্লিজ। তানভীর স্বাভাবিক ভঙ্গিতে বলল, যেভাবে সাইডে যাচ্ছ কখন জানি রিকশা থেকেই পড়ে যাবে। আমার আব্বাজান বাইক আনতে নিষেধ করেছেন যাতে তুমি ব্যথা না পাও, সেখানে রিকশা থেকে পড়ে যদি ব্যথা পাও, আব্বু কি আমাকে আস্ত রাখবেন তুমি বলো? মনে পূর্বের ন্যায় আবারও বলল, আমি পড়বো না, প্লিজ হাতটা সরান, আমার অস্বস্তি লাগছে। তানভীর উচ্ছ্বাস ভঙ্গিতে বলল, আমার পাশে বসে কেউ আমার আচরণ করলে আমারও অস্বস্তিই লাগে। মেঘের মতো তানভীরও খুব জেদি, এটা বন্যার অজানা নয়। তানভীর হাত ছড়াবে না এটা বুঝতে পেরে বন্যা দুই হাতে নিজের ব্যাগটা শক্ত করে ধরে গুটিসুটি মানে বসে বুকের ওপর বাঁ পাশে রাখা হৃৎপিণ্ডটা ধুকপুকানি অনুভব করছে। ইদানিং বন্যার মাথায় হঠাৎ তানভীরের চিন্তা চলে আসে। বিশেষ করে তানভীরের জীবনের কাহিনী শোনার পর থেকে বন্যা মাঝে মাঝেই সেই তানভীরকে নিয়ে ভাবনায় মগ্ন থাকে। না চাইতেও তানভীরের প্রতি অন্যরকম অনুভূতি কাজ করে। তানভীর সামনে আসলে নিজের অজান্তেই সেই অবিদিত অনুভূতির বহিঃপ্রকাশ করতে থাকে। মনা বারবার ঘড়ি দেখছে আর রাস্তা কত দূর বোঝার চেষ্টা করছে। তানভীর কপাল গুটিয়ে বন্যার দিকে তাকিয়ে আছে। তানভীর মুচকি হেসে নিজের স্বরে ডাকলো, বন্যা। বন্যা তৎক্ষণাৎ চোখ বড় বড় করে তানভীরের দিকে তাকালো। বাতাসে চুল এলোমেলো উঠছে, ভ্রুযুগল কুচকানো, নাক স্বাভাবিকের তুলনায় কিছুটা ফোলা, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে তানভীর প্রশ্ন করলো, তোমার জীবনের একমাত্র অস্বস্তিকর ব্যক্তিটা কি আমি? মনা তখন ওর নির্দৃষ্টিতে তানভীরের দিকেই তাকিয়ে আছে। তানভীর বনার পাশ থেকে হাত ছড়িয়ে এনে চোখ নামিয়ে আবারও বলল, যদি তাই হয় তবে আজকের পর থেকে তোমার অস্বস্তির কারণ আমি হব না। তানভীর পকেট থেকে ফোন বের করে কারোর সাথে কথা বলে ব্যস্ত হয়ে গেছে। বন্যা অবাক চোখে তানভীরকে দেখছে। তানভীরের মনোযোগ ফোনে, অন্যদিকে তাকিয়ে গুরুগম্ভীর কণ্ঠে কথা বলেই চলেছে। বন্যার নজর আটকে গেছে তানভীরের গাল ভর্তি কিছুটা লম্বা দাড়িতে। সে সঙ্গে বাতাসের সাথে সাথে চুলের নাড়াচাড়াও খেয়াল করছে। বন্যার শরীর জুড়ে অদ্ভুত শিহরণ বয়ে চলেছে। বাকি রাস্তা তানভীর একেবারের জন্য বন্যার দিকে তাকায়নি।
অথচ বন্যা পুরো রাস্তা তানভীরকে ঘুরে বন্দি ছিল। গলির মোড় পর্যন্ত আসতেই মাগরিবের আজান পড়েছে। তানভীর চাপা স্বরে বলল, মামা রিক্সা থামান। তানভীর রিক্সা থেকে নেমে ওয়ালেট থেকে টাকা বের করে রিক্সার ভাড়া দিয়ে এক পলক বন্যার দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, সাবধানে যেও। তানভীর মাথা নিচু করে হাঁটতে শুরু করলো। মনা থম মেরে রিক্সায় বসে আছে। তানভীরের আকস্মিক পরিবর্তন বন্যার মনে বিশেষ প্রভাব ফেলেছে। এদিকে মেঘ দিনে কম হলেও আবিরকে 100 মেসেজ পাঠায়। আজ তার ব্যতিক্রম হয়নি, কিন্তু আবিরের কোনো রিপ্লাই নেই। সন্ধ্যা থেকে একের পর এক কল দিয়েই যাচ্ছে। আবির কল রিসিভ করছে না। মনের ভেতর জমে থাকা অভিমানে মেঘের চোখ মুখ লাল হয়ে গেছে। কাঁদে কাঁদে মুখ করে আবিরকে চিঠি লিখেছে। প্রিয় নিষ্ঠুর মানব, কেমন আছেন? আমি জানি খুব ভালোই আছেন। অবশ্য ভালো থাকারই তো কথা, কারণ মেঘ নামক এই উন্মাদের মধ্য থেকে আপনি মুক্তি পেয়ে গেছেন। কিন্তু আমি ভালো নেই, একটুও ভালো নেই। আজ থেকে 1.5 বছর আগ পর্যন্ত আমি খুব ভালো ছিলাম, কারণ তখন আবির নামক ব্যক্তির অস্তিত্ব আমার হৃদয়ে ছিল না। কিন্তু এই 1.5 বছর সময় সব কিছু বদলে গেছে। সে সঙ্গে বদলে গেছে আমার অভিপ্রায়। আবির নামক নিষ্ঠুর মানবের প্রতি আমার তীব্র আসক্তি জমেছে। প্রতিনিয়ত ওনাকে দেখার জন্য উদ্দীপ্ত হয়ে উঠেছি। ওনার আকস্মিক দূরত্ব মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। তার উপর আমার অবিদ্যমানতার ওনার চলে যাওয়াটা কোনোভাবেই সহ্য করতে পারিনি। তাই ওনার আদেশ মেনে নিজেকে নিয়ন্ত্রণ করে থাকতে ব্যর্থ হয়েছি। ওনাকে জানিয়ে দিয়েন আমি এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি। খাওয়া দাওয়া ওষুধ সব কিছু ঠিকঠাক মতোই করি। যদি সম্ভব হয় তবে আমায় যেন ক্ষমা করে দেয়। উনি আমার মেসেজের রিপ্লাই করছে না, তাই বাধ্য হয়ে চিঠি লিখেছি। আমার একটা কবুতর থাকলে তার পায়ে বেঁধেই চিঠিটা পাঠাতাম, কিন্তু আফসোস আমার এমন কোনো মাধ্যম নেই, তাই বাধ্য হয়ে চিঠিটা ইনবক্সে পাঠাতে হচ্ছে। ওনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আজ আর কোনো মেসেজ দেব না। ওনাকে সাবধানে থাকতে বলবেন। ইতি, ওনার অবাধ্য ডোনা, মেঘ। আবির ল্যাপটপে কাজ করছিল। মেঘের আইডি থেকে মেসেজটা আসা মাত্রই ফোন রেখে নিয়ে মেসেজটা পড়েছে। দু চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ছেড়েছে। তানভীরকে কল দিয়েছে। তানভীর কল রিসিভ করে একদম সরি বলেই যাচ্ছে। আবির ঠান্ডা কণ্ঠে ধমক দিল, হয়েছে থাম, এখন সরি বলে আর কি হবে? তানভীর মৃদু স্বরে জিজ্ঞেস করলো, বনুর সাথে কথা হয়েছে? না। রাগটা সাইডে সরিয়ে বনুর সাথে একটু কথা বলো, ওর মনের অবস্থা খুব খারাপ। আবির কণ্ঠ খাদে নামিয়ে বলল, এত সহজে তোর বোনকে ছাড় দিচ্ছি না। ওর জন্য কি পরিমাণ কষ্ট প্রতিনিয়ত আমি অনুভব করি, কমপক্ষে তার একাংশ উপলব্ধি করুক, তারপর না হয় ভেবে দেখব। তানভীর গম্ভীর কলটাই বলল, আমার বোনের চোখে তোমার জন্য এক ফোঁটা অশ্রু দেখতে চাই না আমি। আবির মেকি সরে বলল, আফসোস আজ একটা বোন নেই বলে আমার পক্ষ থেকে কেউ কথা বলতে পারছে না। তানভীর মুচকি এসে শুধালো, বড়বাবুকে কি বলবো? আবির আহ্লাদি কণ্ঠে বলে উঠল, আপাতত দাদু হওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিতে বলিস। এখন আর বোন লাগবে না। আমার মেয়ে বড় হয়েই আমার পক্ষে কথা বলবে। আহা গো, শখ কত! আবির হাসি থামিয়ে ধীর কণ্ঠে বলল, শোন, তোর বোন সুস্থ হলে ভার্সিটিতে যেতে বলিস। সারাদিন বাসায় থেকে উল্টোপাল্টা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তুমি কি বোনের সাথে কথা বলবাই না? আবির মুচকি এসে বলল, তোর বোনের সাথে কথা না বলে থাকতেই পারবো না আমি। শুধু কয়েকটা দিন দেখব, আর কি হয়। রাখছি এখন, সাবধানে থাকিস। তুমি সাবধানে থেকো, আল্লাহ হাফিজ। প্রতিদিনের ন্যায় আজও বিকেলে মেঘ ঘুম থেকে উঠে ছাদে এসেছে। কিছুক্ষণ হাঁটাকাটি করে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আকাশে পাড়েছে, আর মনে কিছু ভাবছে। হঠাৎ পেছন থেকে তানভীর ডাকলো, বনু, তোর কি মন খারাপ? মেঘ থতমত খেয়ে তাড়াতাড়ি চোখ মুখ মুছে ভেজা কণ্ঠে বলল, কই না তো। তানভীর মেঘের থেকে কিছুটা দূরে ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে মৃদু স্বরে বলল, কাঁদলেই যদি সব পাওয়া যেত, তবে সবাই তাদের ইচ্ছে পূরণ করতে দিনরাত এক করে কাটত, বুঝলি? মেঘ ওপর নিচে মাথা নাড়ল। মেঘ কেন কাঁদছে তার জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করলো না। মেঘও কিছু বোঝার জন্য চেষ্টা করলো না। তানভীর মলিন হেসে বলল, জানিস তো, আল্লাহ ধৈর্যশীল ব্যক্তিকে অনেক বেশি পছন্দ করেন। ধৈর্য রাখ, ইনশাল্লাহ ভালো ফলাফল পাবি। মেঘ ভেজা চোখে তানভীরের দিকে তাকিয়ে করুণ স্বরে জিজ্ঞেস করলো, ভাইয়া, আবির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। তোমার সাথে রেগুলার কথা হয়? না, ভাই একটু ব্যস্ত আছে। ও। তারপর স্বাভাবিক কণ্ঠে শুধালো, তুই ঠিক আছিস? আলহামদুলিল্লাহ। ভার্সিটিতে যাচ্ছিস না কেন? মেঘ মন খারাপ করে উত্তর দিল, ভালো লাগে না। তার মুচকি এসে বলল,
ক্লাসে গেলেই মন ভালো হয়ে যাবে। সকালে রেডি থাকিস, তোকে নিয়ে বের হব। মেঘ ঘাড় কাত করে সম্মতি জানানো। তানভীর পকেট থেকে একটা চকলেট বের করে মেঘের সামনে রেখে দিল। ধীর কণ্ঠে বলল, সন্ধ্যার আগেই রুমে চলে যাস। তানভীর চলে গেছে। একটু পরে মেঘকে খুঁজে মিমও ছাদে এসেছে। মেঘ নিজের চকলেট থেকে অর্ধেকটা ভেঙে মিমকে দিয়েছে। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আবির ভাই কি তোমার সাথে এখনো কথা বলেনি? না। কিন্তু কেন? জানি না। এখন কি করবা? মেঘ খানিক ভেবে হঠাৎ নিঃশব্দে হেসে বলল, কাল পরশু শাড়ি পরবো, আমার ছবি তুলে দিস। আচ্ছা। দিন কাটছে সম্ভুক গতিতে। প্রতিদিন সন্ধ্যায় পরপর হালিমা খান আর মালিয়া খান ফোনে আবিরের সাথে কথা বলে। একে একে সবার সাথে ভিডিও কলে কথা বলে, কিন্তু মেঘের কণ্ঠস্বর শোনা মাত্রই ব্যস্ততার ভান করে কল কেটে দেয়। প্রথম প্রথম মেঘ কথাটা বলতে চাইলেও আবির কথা বলতো না। এখন মেঘও তেমন আগ্রহ দেখায় না। আজ সন্ধ্যায় পরপর মিম, আদি, মেঘ সোফায় বসে গল্প করছে আর স্যুপ খাচ্ছে। এমন সময় হালিমা খানের ফোনে আবিরের নাম্বার থেকে ভিডিও কল এসেছে। মেঘ উচ্চস্বরে চেঁচিয়ে উঠল, বড় আম্মু, তোমার বাবু কান্না করছে। মালিয়া খান রান্নাঘর থেকে উদ্ধৃত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কে কান্না করছে? মেঘ ফিক করে হেসে উত্তর দিল, তোমার ছেলে কল দিয়েছে, তুই রিসিভ করতে পারিস না। মেঘ উদাস ভঙ্গিতে বলল, তোমার বাবুর কি আমার সাথে কথা বলার মতো সময় আছে নাকি? কত ব্যস্ত মানুষ, তুমিই কথা বলো। দ্বিতীয়বার কল বাজছে। মেঘ ফোন নিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। মালিয়া খান রান্নাঘর থেকে বেরিয়ে এসে কল রিসিভ করে মেঘ ইশারে প্রশ্ন করলেন, কী হয়েছে বাবু, কান্না করছিস কেন? আবির কি বলতে চেয়েও থেমে গেল। ঢোক গিলে উষ্ণ স্বরে শুধালো, কান্না করলাম কোথায়? আর হঠাৎই বাবুই বা ডাকছো কেন? আমি নিজেই থেকেই ডাকিনি, মেঘ বলতেছে আমার বাবু নাকি কান্না করছে, তাই জিজ্ঞেস করলাম। আবির গম্ভীর কণ্ঠে বলল, তোমাদের আদরের মেয়েকে বাড়াবাড়ি কম করতে বলো। মেঘ ঠোঁট উল্টে খাদে খাদে মুখ করে তাকিয়ে আছে। মালিয়া খান মেঘকে এক নজর দেখে সহসা রান্নাঘরের দিকে তাকালেন। মেঘের হাতে ফোন দিতে দিতে আতঙ্কিত কণ্ঠে বললেন, নে মেঘের সাথে কথা বল, তরকারি পুড়ে যাচ্ছে মনে হয়, আসছি আমি। তৎক্ষণাৎ ঘটনায় মেঘ থতমত খেয়ে কোনো রকমে ফোন মুখের সামনে ধরেছে। আবির সঙ্গে সঙ্গে চোখাচোখি হয়েছে। আবির চোখ নামিয়ে নিয়েছে, টেবিলের উপর ফোন রেখে পাশে ল্যাপটপে কাজ করছে। মেঘ অপলক দৃষ্টিতে আবিরকে দেখছে। শস্য ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটেছে। কতদিন পর প্রিয় মানুষটাকে দেখছে। আজ মুখের ওপর কল কাটছে না। মেঘ ঠোঁটের কোণে হাসি রেখে আলাদা কণ্ঠে ডাকল, বাবু। আবির অগ্নিদৃষ্টিতে তাকিয়ে মেঘের হাসি থেকে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিয়েছে। মেঘ দুষ্টুমির ছলে আবারও ডাকলো, বাবু। আবির এবার ফোন কাছে নিয়ে বিড়বিড় করে বলল, এই যে বাবু বাবু ডাকছেন, বাবুর মতো আচরণ করলে সামলাতে পারবেন? আবির মুখে এমন কথা শুনে মেঘের আখি যুগল স্বাভাবিকের তুলনায় অনেক বেশি প্রস্তুর হয়ে গেছে। নিষ্পলক চোখে আবিরের মুখের পাড়ে তাকিয়ে আছে। ফোন আগের জায়গায় রেখে আবির আবারও কাজে মনোযোগ দিয়েছে। তবে মুখের গাম্ভীর্যতার বদলে ক্ষীণ হাসি ফুটেছে। মালিয়া খান এগিয়ে এসে বিরক্তি ভরা কণ্ঠে বলল, বাসে থাকাকালীন সারাক্ষণই বকবক করতিস, আর এখন মুখ দিয়ে কথা বের হয় না? আগের রূপে ফিরে গেছিস? দেখি দে ফোন। মেঘ বড় আম্মুকে ফোন দিয়ে আহমেকের মতো কিছুক্ষণ তাকিয়ে রইল। খানিক বাদে মাথা নিচু করে রুমের দিকে হাঁটতে শুরু করলো। মারিয়া খান সোফার কাছে আসতেই মিমার আদিও আবিরের সাথে কথা বলতে শুরু করেছে। এরই মধ্যে হালিমা খানও রুম থেকে বেরিয়ে এসেছেন। মেঘ নিজের রুমে গিয়ে আবিরের একটা ছবি বের করে কিছুক্ষণ পরখ করে চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আই মিস ইউ। আজ সকাল সকাল মেঘ শাওয়ার নিয়ে একেবারে রেডি হয়ে নিচে নেমেছে। নাস্তা করে তানভীরের সাথে বেরিয়েছে। মোজিবের খানের নির্দেশ মতোই বোনকে গাড়িতে নিয়ে গেছে। অনিবার্য কারণ বশত প্রথম ক্লাস হবে না, তাই মিরহাজ, তামিম, মিষ্টি, বনা চারজনই চা খেতে বেরিয়েছে। মেঘ ওদের দেখে উত্তেজিত কণ্ঠে ডাকলো, ভাইয়া গাড়ি থামাও, বনারা চা খাচ্ছে। তানভীর ওদের দিকে একবার তাকিয়ে পরপর মেঘের হাস্যোজ্জ্বল মুখের পানে তাকিয়ে হেসে বলল, কে জানি বলেছিল ভার্সিটিতে আসতে ভালো লাগে না? মেঘ তানভীরের দিকে তাকিয়ে নিঃশব্দে হেসে বলল, কে জানি বলেছিল মনে নেই। তানভীর মুখে হাসি রেখে বলল, ঠিক আছে যা, ক্লাস শেষে কল দিস, ফ্রি থাকলে এসে নিয়ে যাব। মেঘ কোমল কণ্ঠে বলল, ভাইয়া আসো, এক কাপ চা খেয়ে যেও। আজ না, অন্য কোনো দিন, প্লিজ ভাইয়া চলো। মিরাজ তামিম মেঘকে দেখে এগিয়ে এসেছে। তানভীর রিকোয়েস্ট করে চা খেতে নিয়ে গেছে। বন্যার চোখ তুলে তানভীরকে দেখি চোখ সরিয়ে নিয়েছে। মাথা নিচু করে মেঘের সাথে আস্তে আস্তে কথা বলছে। তানভীর মিরাজ আর তামিমের সাথে টুকটাক কথা বলতে বলতে এক কাপ চা খেয়েছে। বন্যার দিকে একবারের জন্য তাকায়নি। মিরাজ বনানকে উদ্দেশ্য করে বলল, ভাবি, আজকের ট্রিট যে আপনার পক্ষ থেকে, এটা ভাইয়াকে বলবেন না? বন্যা রাগী স্বরে বলল,
ভাবি টাকা বন্ধ করবি? তানভীর টাকা বের করে বিল পরিশোধ করতে যাবে অমনি বন্যা তানভীরের হাত ধরে থামিয়ে দিতে শমিত কণ্ঠে বলল, আজকের বিল আমি দেবো। তানভীর উষ্ণ স্বরে জানালো, তোমার লিস্টে নিশ্চয়ই আমি ছিলাম না, আমার বিলটা আমি দিয়ে দিচ্ছি। বন্যা এবার শক্ত কণ্ঠে বলল, বললাম তো বিল আমি দেবো। মিষ্টি আর মেয়ে কানে ফিসফিস করে কথা বলছে। মেঘ এক হাতে মুখ চিপে হাসছে আর দুজনকে দেখছে। মিরাজা তামিমও তাদেরই দেখছে। মিরাব ইচ্ছেকৃত গলা খাকারি দিতেই তানভীর সেদিকে তাকালো। বন্যা তখনও তানভীরের হাত ধরেই আছে। বন্যার নজর মেঘের দিকে পড়তেই তড়িৎ বেগে হাত সরিয়ে দূরে সরিয়ে দাঁড়িয়েছে। তানভীর পকেট থেকে টাকা রেখে স্বাভাবিক কণ্ঠে মেঘের সাথে বিদায় নিয়ে চলে গেছে। বন্যা টাকা পরিশোধ করে সামনে চলে গেছে। মেঘ আর মিষ্টি পেছনে পেছনে যাচ্ছে। মেঘ পেছন থেকে সর্বশক্তি দিয়ে ডাকলো, তোর সাহস তো কম না, তুই আমার ভাইয়ের সাথে উচ্চস্বরে কথা বলিস? বন্যা থেমে ধীর স্থির ক্রোধিত হয়ে তাকিয়ে বলল, সামান্য এক কাপ চায়ের জন্য তোর ভাই টাকার গরিমা দেখালো, সেটার বেলায় কি? আমার ভাই টাকার গরিমা দেখায়নি। মিরাজ, তামিম এমনকি আমি ভাইয়াকে ডেকে নিয়ে এসেছি। আসার পর তুই ভাইয়ার সাথে কোনো কথা বলিসনি। কথা তো বলতেই পারতিস তাই না? চা পর্যন্ত খেতে বলিসনি, অথচ ট্রিট তুই দিচ্ছিস। ভাইয়া নিজের বিল পরিশোধ করাটাই কি অন্যায় ছিল? তুই তো তোর ভাইয়ের পক্ষ নিবি। বেগ একগাল হেসে বিড়বিড় করে বলল, তুই আমার ভাবি হলে তোর পক্ষই নিতাম। বন্যা রাগী স্বরে বলল, বিড়বিড় করে কি বলছিস? কিছু না। মেঘ বিকেলে এক কণায় শাড়ি পরে মিমকে দিয়ে ছাদে গিয়ে ছবি তুলেছে। মাথায় ঘোমটা দেওয়া ছবি থেকে শুরু করে স্টাইল করে বেশ কিছু ছবি তুলেছে। রুমে বসে বসে ছবিগুলো দেখছে। একা একা শাড়ি পরায় কুচি যাচ্ছে তাই অবস্থা। তবুও অনেক খোঁজাখুঁজি করে 3টা থেকে ছবি খুঁজে 2-3টা ছবি মধ্যে প্রথম ও দ্বিতীয়টা ঘোমটা ছাড়া ছবি, তৃতীয়টা মাথায় ঘোমটা দিয়ে ছবি। কয়েকটা মুহূর্তের মধ্যেই আবিরকে মেসেজে সেন্ড করেছে। ছবিগুলো দেখা মাত্র আবিরের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে। মেঘের মায়াবী আদলে তাকিয়ে আবির মোলায়েম কণ্ঠে বলল, মাশাআল্লাহ। দেখি আবিরের দরুন তার প্রিয়সীর মন ঠিক কতখানি উত্তপ্ত হতে পারে। কাছে টেনে ছবিগুলো দেখতে দেখতে আবির হঠাৎই কপাল গোটালো। শাড়ির কুচিতে নজর আটকে গেছে। আবির মুচকে এসে আকুল কণ্ঠে বলল, ইস, আমি কাছে থাকলে কুচির বেহাল দশা হতেই দিতাম না। আবিরের রিপ্লাই পাওয়ার আশায় মেঘ নিষ্পলক দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে আছে। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট হয়ে গেছে, অথচ কোনো রিপ্লাই আসছে না। মেঘের ব্যাকুল মন কোনোভাবেই শান্ত হচ্ছে না। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ভেবে হঠাৎই মুচকি হাসল। কথায় আছে, সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুল বাঁকাতে হয়। অন্য দিন আপনার বহু তালবাহানা সহ্য করেছি, এবার ভিন্ন রূপ দেখাবো। মেঘ নিজের তোলা শাড়ি পরা ছবিগুলো থেকে 2টা ছবি ফেসবুকের ডে পোস্টে দিয়েছে। অপেক্ষা করছে, সেই ভাবনা সেই কাজ। পোস্ট করা 10 মিনিটের মধ্যেই আবির পোস্ট সিন করেছে। মেঘ মিটিমিটি হাসছে। আবিরকে জানানোর জন্য থেকে উত্তম কোনো উপায় নেই। হাতে গোনা 2 মিনিটের মধ্যে মেঘের আইডি থেকে ছবিগুলো ডিলিট হয়ে গেছে। মেঘ নিঃশব্দে হেসে বিড়বিড় করলো, মিস্টার খান, আপনি ধরা পড়ে গেছেন। আপনার রাগ জেদের আড়ালে লুকানো অনুভূতি প্রকাশ হয়ে গেছে। আপনি সব কিছু আড়াল করতে পারলেও আপনার অন্তরের হিংসুটে মনোভাবকে কোনোভাবে আড়াল করতে পারবেন না। একদিনের ব্যবধানে আবিরকে পাঠানো মেসেজের পরিমাণ কমে এসেছে। ছবি পাঠানোর 2 দিকেই আবিরকে একটা মেসেজ দেয়নি, এমনকি একবারের জন্য কলও করেনি। সন্ধ্যায় কল দিলে আবিরকে শুনিয়ে শুনিয়ে মেঘ ইচ্ছাকৃত ব্যস্ততার ভান করে। আবিরের বড় মামির অসুস্থ, তাই আজ সকাল সকাল আলী আহমেদ খান আর মালিয়া খান ত্রিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বিকেলের দিকে মেঘ কল দিয়েছে, মামির খোঁজ নিয়েছে। মালিয়া খানও 1 রাত থাকবেন, সেই সুবাদে নিশ্চিতভাবে কথা বলা যাবে। আবির ভাই হালিমা খানের নাম্বারে কল দিবে। এই জন্যে সন্ধ্যার পর থেকে মেঘ নিজের নাম্বার থেকে হালিমা খানের নাম্বারে কল দিয়ে 2 ফোন বিছানার উপর রেখে ব্যালকনিতে দাঁড়িয়ে গুনগুন করে গান গাইছে। মিমকে আগে থেকেই সব কিছু শিখিয়ে দিয়েছে। মামুনির নাম্বার ওয়েটিং পেয়ে আবির বাধ্য হয়ে কাকির নাম্বারে কল দেবে। যথারীতি মিম কল রিসিভ করে মেঘের শেখানো কথাগুলো বলতে শুরু করেছে। আবির সেসব কথা পাত্তা না দিয়ে গুরুগম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলো, মামুনি কি ব্যস্ত নাকি? মিমের সরল স্বীকারোক্তি, মামুনি ফ্রি সম্পূর্ণ, আম্মুর সঙ্গে গল্প করছে। কেন ভাইয়া? আবির ভ্রু গুটিয়ে ভারী কণ্ঠে প্রশ্ন করলো, মামুনির ফোন ওয়েটিং কেন? ও আচ্ছা, মামুনির ফোন দিয়ে আপু কার সঙ্গে যেন কথা বলতেছে। আবির তড়িৎ গতিতে বলে উঠল, 30 মিনিট যাবৎ ওয়েটিং, এতক্ষণ ধরে কার সাথে কথা বলছে? আমি জানি না, আমাকে বিরক্ত করতে নিষেধ করেছে।
আবির কপাল কুঁচকালো, ভর্তি চেহারা অন্ধকার হয়ে গেছে। ঢোক গিরে নিজেকে সংযত করে ধীর কটে বলল, ফোনটা মামুনিকে না হয় কাকিয়াকে দে। ঠিক আছে। মিম ফোন দিয়ে দৌড়ে মেঘের রুমে চলে গেছে। মেঘকে ঘটনা বলতে মেঘ শুধু মুচকি হাসলো। মামুনি আর কাকিয়ার সাথে কথা শেষ করে আবির তৎক্ষণাৎ তানভীরকে কল দিয়েছে। যথারীতি তানভীর মিরহাজ তামিমকে কল দিয়ে পরপর বন্যাকে কল দিয়েছে। বন্যা কল রিসিভ করতে তানভীর প্রশ্ন করলো, সন্ধ্যার পর বোনের সাথে কথা হয়েছে তোমার? বন্যা স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলো। উত্তর দিল, আজ ফোনে কথাই হয়নি। কথা হয়নি? না, কেন? তেমন কিছু না, রাখছি। তানভীর বাসায় ফিরে আম্মুর ফোনও চেক করেছে, অথচ কোনো নাম্বার নেই। মেয়েকে সরাসরি কিছু জিজ্ঞাসা করতেও পারছে না। আলী আহমেদ খান আর মালিয়া খান এক রাত থেকে পরদিনই বাসায় চলে এসেছেন। আলী আহমেদ খান বাসায় ফিরে বিকেল থেকে মন খারাপ করে সোফায় বসে আছেন। মালিয়া খান সাথে সরে জিজ্ঞেস করলেন, আপনার কি শরীর খারাপ? আলী আহমেদ খান এপার ওপাশ মাথা নাড়ালেন। মোজাম্মেল খান নিজের রুম থেকে বেরিয়ে আস্তে আস্তে বলেন, ভাবি, ভাইজানের শরীর নয়, মন খারাপ। এই মন আর ভালো হবে না। মালিয়া খান উদিত কণ্ঠে শুধালেন, কেন, কি হয়েছে? মোজাম্মেল খান ঠাট্টা স্বরে বললেন, ভাইজান, ভাবিকে বলবো? আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে হুঙ্কার দিয়ে মোজাম্মেল খানকে থামিয়ে দিয়েছেন। মোজাম্মেল খান হালিমান খানকে উদ্দেশ্য করে বললেন, 2 কাপ চা দিও। মেঘ সিঁড়িতে নামতে নামতে আলাদা কণ্ঠে বলল, আব্বু, চা আমি করি। মোজাম্মেল খান আর আলী আহমেদ খান দুজনে একসঙ্গে মেঘের দিকে তাকালেন। আলী আহমেদ খান ঠান্ডা কণ্ঠে বললেন, চা করতে পারবা? পারবো। মোজাম্মেল খান রাজবাড়ি কণ্ঠে বলে উঠলেন, আমার মেয়ের হাতের রান্না খাওয়ার পর সামান্য চা নিয়ে ডাউট করা শোভন পায় না। আমার মেয়ে সব পারবে, প্রয়োজনে আমি শিখিয়ে দেব। আলী আহমেদ খান শুকনো গলায় কেসে উঠলেন। আব্বুর ওভার কনফিডেন্স দেখে মেঘ মৃদু হেসে রান্নাঘরে চলে গেছে। আলী আহমেদ খান মেঘে স্বরে বললেন, তুই রান্না শেখাবি? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আগে তুই বল, চিংড়ি মাছের মালাইকারি কীভাবে রান্না করে? মোজাম্মেল খান ঝটপট উত্তর দিলেন, জানি না। আলী আহমেদ খান আবারও প্রশ্ন করলেন, পায়েস তো রান্না করতে পারবি নাকি? পারবো না। আলী আহমেদ খান তপ্তস্বরে জিজ্ঞেস করলো, এই জীবনে শখেরও কোনো দিনও রান্নাঘরে পা রেখেছিলি? মোজাম্মেল খান মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, আমি না হয় জীবনেও পা রাখিনি, গত 20 বছরে তুমি পা রেখেছ? এরই মধ্যে মেঘ 2 কাপ চা নিয়ে এসেছে। আলী আহমেদ খান চায়ের চুমুক দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমাকে তো তোর ভাবি রান্নাঘরে ঢুকতেই দেয়নি। তাছাড়া আমি গত 20 বছরে পা রাখলেও রান্না সম্পর্কে তোর মতো অজ্ঞান নই। তুই তো খুব বলছিস তোর মেয়েকে তুই রান্না শেখাবি, সামান্য পায়েসের রেসিপি বলতে পারছিস না, আবার সব শেখাবি? মোজাম্মেল খান রাগী স্বরে বললেন, তুমি বলো তাহলে। আলী আহমেদ খান গরুভার কণ্ঠে বলে উঠলেন, তুই কি কোনোভাবে আমি চ্যালেঞ্জ করছিস? হ্যাঁ, করছি। আব্বু আর বড় আব্বুর কথোপকথনের মাঝে মেঘ থ হয়ে দাঁড়িয়ে আছে। 2-3 বার থামানোর চেষ্টা করেছে, কিন্তু থামেইনি তারা। মালিহা খান নিজেও ব্যস্ত হয়েছেন। আলী আহমেদ খান আচমকা বসা থেকে উঠে মোজাম্মেল খানকে উদ্দেশ্য করে বলেন, আমি মুখের কথায় বিশ্বাসী না, তুই অপেক্ষা কর, রান্না করে তোর সামনে হাজির করব। মালিহা খান, হালিমা খান, মেঘ তিনজনে আশ্চর্য নয় না তাকিয়ে আছে। আলী আহমেদ খান মেয়েকে উদ্দেশ্য করে বললেন, চলো, আজ আমি তোমাকে দিক নির্দেশনা দেব, যেভাবেই হোক তোমার আব্বুকে চ্যালেঞ্জে হারাতেই হবে। মালিয়া খান উদিত কণ্ঠে বলে উঠলেন, দয়া করে আমার সাজানো রান্নাঘরটাকে ছেড়ে দেন, পায়েস আমি করে দিচ্ছি। আলী আহমেদ খান উদাসীন কণ্ঠে বলে উঠলেন, তুমি আমায় ভরসা করো না? মালিয়া খান উত্তর খুঁজে পেলেন না। এরবার ওপর নিচ মাথা নাড়ছেন, এপাশ ওপাশ মাথা নাড়ছেন। যত যাই হোক, পুরুষ মানুষ রান্নাঘরে গেলে সেই রান্নাঘরের অবস্থা নাজেহাল করে রাখে। আবিরের জন্মের আগের পরে আলী আহমেদ খান মাঝে মাঝে শখ করে রান্না করতেন। রান্না যেমন তেমন, কিন্তু পরবর্তীতে রান্নাঘরে ঢোকার মতো অবস্থা থাকতো না। তার মধ্যে এক পর্যায়ে বিরক্ত হয়ে হালিমা খান খুব করে অনুরোধ করেছেন যাতে আলী আহমেদ খান রান্নাঘরে পা না রাখেন। সেই থেকে আলী আহমেদ খান রান্নাঘরে পা রাখেন না। এত বছর পর ছোটো ভাইয়ের সাথে চ্যালেঞ্জ নিয়ে রান্নাঘরে ঢুকেছেন। তবে আজ রান্না মেঘ করবে, উনি কেবল মেয়েকে সাহায্য করবেন। এর মধ্যে হালিমা খান তানভীরকে কল দিয়ে জানিয়েছে আলী আহমেদ খান নিজেই ফ্রি থেকে চিংড়ি মাছ, দুধ সহ প্রয়োজনীয় সরঞ্জাম বের করেছেন। এদিকে ভয়ে মেঘের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আলী আহমেদ খান মানে আতঙ্ক। আব্বুর থেকেও মেঘ বড় আব্বুকে বেশি ভয় পায়। রান্নায় গণ্ডগোল করলে আজ মেঘের খবরই আছে, এই ভয়ে বারবার ঢোক গিলছে। কিছুক্ষণের মধ্যে তানভীর এসেছে। মালিহা খান, হালিমা খান দূরে দূরে দাঁড়িয়ে মেঘদের কর্মকাণ্ড দেখছে। তানভীর রান্নাঘরের সামনে দাঁড়িয়ে এমনিতে স্বরে বলল, আমি কি কোনোভাবে সাহায্য করতে পারি? আলী আহমেদ খান রাগী স্বরে বললেন, তোমার আব্বু পাঠিয়েছে নাকি? না না, সাহায্য লাগবে না। তানভীর
ঠোঁটে চাপা হাসি রেখে ফোন দিয়ে ভিডিও করছে। মোজাম্মেল খান সোফায় বসে আছেন। ঘণ্টাখানেক পর আবির কল দিয়েছে। কল রিসিভ করতেই আবির বলে উঠল, আসসালামু আলাইকুম চাচু, প্রজেক্টে কিছু ডিটেলস লাগতো, আগামীকাল সকালের মধ্যে দিলে ভালো হতো। মোজাম্মেল খান ঠাট্টা স্বরে বললেন, ওয়ালাইকুম আসসালাম, প্রজেক্ট নিয়ে পরে ভাবা যাবে, আপাতত ভিডিও কল দাও। আবির ভ্রুকুচকে ভারী কণ্ঠে জিজ্ঞাসা করলো, ভিডিও কল কেন? আগে দাও বলছি। সচরাচর মোজাম্মেল খানের সাথে ভিডিও কলে কথা হয় না বললেই চলে, প্রয়োজনে 2 থেকে 4 মিনিট ফোনের কথা বলেন। আবির ভয়ে ভয়ে ভিডিও কল দিল। মোজাম্মেল খান কল রিসিভ করতে হাসতে হাসতে বললেন, তোমার আব্বুর মাথা নষ্ট হয়ে গেছে, তারাও দেখাচ্ছি। আবির ভ্রুকুচকে সূক্ষ্মনেতে তাকিয়ে আছে। চাচুর কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছে না। মোজাম্মেল খান রান্নাঘরের কাছে গিয়ে ফোন ওদের দিকে ঘুরিয়ে হাসতে শুরু করেছেন। আলী আহমেদ খান আবিরকে এক নজর দেখে শক্ত কণ্ঠে বলেন, তোমার চাচু আমায় চ্যালেঞ্জ দিয়েছে, আমি নাকি রান্না করতে পারি না। আমি শুকনো গলায় ঢোক গিলে ধীর কণ্ঠে বলল, আপনার শরীরের অবস্থা খুব একটা ভালো না, তার মধ্যে আজই এতটা পর জার্নি করে এসেছেন, এই অবস্থায় এসব চ্যালেঞ্জের কোনো মানেই হয় না। আলী আহমেদ খান স্বাভাবিক কণ্ঠে বলেন, আমি বেশি কিছু করছি না, মেঘ মামনি সবটা দেখছে। মেঘের দিকে ফোন ঘোরাতে আমি চোখ কপালে ওঠার অবস্থা। মেঘের কপালে কাপড় বাঁধা, চুলগুলো শক্ত করে খোপা করা, অন্য পেয়ে চিয়ে কোমরে বেঁধে রেখেছে। মেঘকে এই অবস্থায় দেখে আবিরের শুকনো খেয়ে বিষণ্ণ খেয়ে উঠল। আতঙ্কিত কণ্ঠে বলে উঠল, এই পাগল। আবিরের মুখে আসা কথাটা গিলে 2 চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে উষ্ণ কণ্ঠে বলল, ওখানে কি করে? মোজাম্মেল খান মেকি স্বরে বললেন, তোমার আব্বু আমার মেয়েকে রান্না শেখাচ্ছে। আবির মনে মনে বিড়বিড় করলো, তোমাদের পাগলামের জন্য আমার অবুঝ বউটা কেন টানো তোমাদের মাঝে? আলী আহমেদ খান মৃদু স্বরে বললেন, আবির তুমি আমার স্পেশাল রেসিপিগুলো মিস করবে। আবির না চাইতেও মলিন হেসে শুধালো, তা কী কী রান্না হচ্ছে? চিংড়ি মাছের মালাইকারি, বেগুন ভর্তা, পাবদা মাছের ভুনা, আমার স্পেশাল ডালের রেসিপির সাথে পায়েস। আবির উদ্দিনে কণ্ঠে বলে উঠল, এত কিছু করার কি দরকার? আর আম্মু কোথায়? মালিয়া খানের কাছে ফোন নিয়ে গেছে। আবির রাগান্বিত কণ্ঠে বলে উঠল, আম্মু এসব কি হচ্ছে, তুমি কিছু বলছো না কেন? আমি অনেকবার বারণ করেছি, তোর আব্বু কি কথা শোনার মানুষ। আবির রাগান্বিত কণ্ঠে বলল, আব্বুর এই শরীরে রান্নাঘরে ঢুকতে দিলে কেন? আর তোমরা কি এটুকু বোঝো না, মেঘ কি বেগুনে পুড়াতে পারবে নাকি? হাত পা পুড়িয়ে নাজেহাল অবস্থা করে ফেলবে। ওনাদের উল্টোপাল্টা চ্যালেঞ্জকে তোমরা কীভাবে সাপোর্ট করছো? মালিয়া খান শান্ত স্বরে বলেন, কারো কিছুই হবে না, তুই মাথা ঠান্ডা রাখ, তাছাড়া ওদের রান্না প্রায় শেষের দিকেই। আবির রাগী স্বরে বলে উঠল, যা ইচ্ছা করো তোমরা, আমার কি? আবির রাগে কল কেটে দিয়েছে। মেঘের রান্না প্রায় শেষের দিকে। তানভীর ছবি তুলে আবিরকে পাঠিয়েছে। আবির ছবিগুলো দেখে সঙ্গে সঙ্গে রাগী ইমোজি পাঠিয়েছে। খাবার টেবিলের মুখোমুখি 2 ভাই বসা। মেঘ দুজনকে খাবার বেড়ে দিচ্ছে। মোজাম্মেল খান চুপচাপ খাবার শেষ করে উঠে যেতে বলল, ভাইজান তুমি জিতেছো, এবার মন ভালো হয়েছে? আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বললেন, আমার মন ভালো করার অযথা উদ্যমটা খুব ভালো ছিল, ধন্যবাদ। পর্বটা এখানে শেষ হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে।